আমি জন্মগ্রহণ করেছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়, শহরেই, একটা মফস্বল শহর। 1 থেকে 3 পর্যন্ত পড়েছি নলছিটি শহরের মাদ্রাসায়। আব্বা যেখানের ভাইস প্রিন্সিপাল ছিলেন। এরপরে বাংলাদেশের একটা বড় মাদ্রাসা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, সংক্ষেপে নেসারাবাদ মাদ্রাসা বলে, খুবই কালচারালি মানে একটা ভালো মাদ্রাসা বাংলাদেশের। তো ওখানে আমি পড়ি এবং হোস্টেলে থেকে পড়ি। আমার বড় 2 ভাই ওখানে তখন পড়তেন। এবং আমি বলতে পারি যে আমার যে আজকে যতটুকুন বোঝাপড়া, কালচারাল গ্রুমিং, পলিটিক্যাল গ্রুমিং যা বলেন, মানে প্রথমত পরিবারে এটার দুর্দান্ত একটা গ্রুমিং এর জায়গা ছিল, আর এটাকে বিকশিত হওয়ার জায়গা তৈরি করে দিয়েছিল আমার সেই প্রাণের ক্যাম্পাস ঝালকাঠিতে। এখন আর ওই অবস্থায় নাই ওই প্রতিষ্ঠান, কিন্তু অসাধারণ ছিল তখন, অসাধারণ। তো এই সুযোগটা পেয়েছিলাম। আর লেখালেখি বলতে ধরেন আমি যেটা করেছি, আমি ছোটবেলা থেকে, আমার মনে আছে 2-3 থেকেই প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতাম। এরপরে জাতীয় শিক্ষা সপ্তাহ, ইসলামিক ফাউন্ডেশন, শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলাদেশে তখন প্রচুর সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো। প্রথমে যেমন কবিতা, বক্তৃতা, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, এগুলোতে প্রথমে উপজেলা পর্যায়ে, তারপরে জেলা, বিভাগ, ঢাকা পর্যন্ত আনা হতো। তা আমার মনে আছে আমি ছোটবেলা থেকে এরকম আমার উপজেলা, জেলা, বিভাগে ফার্স্ট হয়ে ঢাকা পর্যন্ত আমি অনেকগুলো প্রোগ্রাম এসেছি, কবিতায়, বক্তৃতায়, বিতর্কে। এবং আলহামদুলিল্লাহ আমি জাতীয় পর্যায়ে বেশ কয়েকবার প্রথম পুরস্কারও পেয়েছি বিভিন্ন ইসে। তো এই কারণে এই যে একটা জার্নি, আর আমার একটা সুবিধা ছিল, একে তো আমি মাদ্রাসার ছাত্র, সুতরাং এই জায়গাটা আমি জানতাম ইন্টার পর্যন্ত। আর আমি যাদের সাথে এসে প্রতিযোগিতায় কম্পিট করতাম, আমার মনে আছে ঢাকায় যখন আসতাম তখন তো আমার সাথে কম্পিট করতে কেউ ভিকারুন্নেসার, কেউ মতিঝিল আইডিয়ালের, ঢাকার অন্য কেউ রাজশাহীর। তো তাদের কাছ থেকেও তো আমি শিখবার চেষ্টা করতাম। তো আমার নিজের সীমানা পাড়িয়েও আমি অন্যের সাথে যে মিশতে পারতাম, এইটা আমার জন্য আলহামদুলিল্লাহ একটা বড় লার্নিং এর জায়গা ছিল। আর কিভাবে যেন আল্লাহ আমাকে একটা জিনিস দিছে, সেটা হলো আমি মানে আর্টিফিশিয়ালি না, ন্যাচারালি মানুষের সাথে মিশতে পারি, এবং 5 মিনিট কারোর সাথে মিশলে সে আমার আপন মনে করতে পারে। এটা আর্টিফিশিয়ালি না, এটা আমার যার সাথে মিলে তারা মনে করে। তো এটা আমার জীবনে হেল্প করছে আমাকে গ্রো করতে। প্রথম কথা হলো সোশ্যাল মিডিয়ার ফিডব্যাক তো অফকোর্স গুরুত্বপূর্ণ। যেমন আমি যেটা একটু আগে বলেছি যে আমার যে একটা কবিতাটা, যেটা দেখে যাদেরকে আমি খুব মনে করি, যারা ভালো ক্রিটিক করেন, ওনারা যখন বললো যে তোমার এই কবিতাটা বেশ সুন্দর হয়েছে, অফকোর্স এটা আমি ইন্সপায়ার্ড হয়েছে। এরকম আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষ ওনারা আমাকে টেক্সট করে বলেছেন যে তুমি লেখালেখি চালিয়ে যাও। এরপর তো অনেক ধরনের মন্তব্য আসে, কিন্তু আমার একটা হিসেব কি, আমি আবারও বলি যে আমি কোনোদিন লেখক হওয়ার জন্য লেখক হইতে চাই না, এখনো চাই না। আমার একটা আন্দোলন আছে, আমার একটা সংগ্রাম আছে। আমি মানে আমি বলতে যখনই আমি কথাটা আমি বলছি, এটা হলো আমি মানে আমার টিম, আমরা। তো আমার জায়গায়, এবং আজকে আপনারা দেখবেন যে আমার 2018 সনের 16 সনেরও ভিডিও আছে। আমার যেহেতু মূল ফেসবুক আইডিটা ডিসেবল করে দেওয়া হয়েছে ফ্যাসিস্টের লোকজনরা, তো সেখানে আমি 2012, 13, 14, 15, 16 তো কিভাবে কালচারাল অ্যাক্টিভিজম করছি এই যে ঢাকায়। আজকে আপনাদেরকে একটু জাস্ট বলি যে যখন আমরা কোনোভাবে পলিটিক্যাল ভয়েস তুলতে পারছিলাম না, তো একটা কনসাস লড়াই, যেখানে মুসলমানের কালচারকে তো বাংলাদেশে কালচারাল মাইনরিটি বানিয়ে ফেলা হয়েছে। মানে আপনি এখানে যতবার বলবেন 90% মুসলমান, আপনি রিড করবেন 90% উইথ 9% পাওয়ার। মানে বাংলাদেশের কোন এস্টাবলিশমেন্টে আপনারা কিন্তু মুসলিম আইডেন্টিটি ধারণ করে আপনি চলতে পারবেন না। তো এই বুঝটা বুঝবার কারণে আমরা যখন দেখলাম পলিটিক্যাল লড়াই খুব কঠিন হয়ে যাচ্ছে, ঢাকাতে 2022 সালে সর্বপ্রথম আমি এবং আমার বন্ধুরা ঈদের মিছিল শুরু করলাম চাঁদ রাতে। আমার মনে আছে, কারণ আমরা ইতিহাস পড়তে গিয়ে দেখেছিলাম মুঘল আমলে আরো বিভিন্ন সময় চাঁদ রাতে দারুণ মিছিল হতো, আনন্দ হতো। সব নাই হয়ে গেছে, সেগুলোকে কিভাবে নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়ে অন্য অন্য জিনিস ঢুকানো হয়েছে। এবং আমরা যখন শৈশবে ছোট ছিলাম, মনে আছে চাঁদ দেখে আমরা মসজিদের সামনে থেকে বাচ্চারা মিছিল করতাম, অনেক আনন্দ হতো। এরপরে আমার মনে আছে যে আমরা রামপুরা, মিরপুরে একই সাথে চাঁদ রাতে ঈদের মিছিল একটা ইভেন্ট করলাম। এত দারুণ সাড়া পেলাম, ওই বছরে ঢাকার বাইরে আমাদের ওই ইভেন্টের 10টা জেলায় প্রোগ্রাম হলো। পরের বছর আরো বড় করে হলো, এবং এরপর তো 24 হওয়ার পরে আমরা শিল্পকলা একাডেমির সামনে করলাম। এর মানে এই যে কালচারাল বোঝাপড়াটা, যে এই যে বাংলাদেশ, বাঙালি, বাঙালি মুসলমান, তার এই জায়গাটাকে আবার একটা নতুন করে সামনে আনা দরকার, এই বোঝাপড়াটা একটু একটু আমাদের ছিল পাঠকদের। যেমন যেটা আমার আজকে আমি এই স্মৃতিটা আপনার সাথে বলতে চাই, যেমন আমার যে প্রথম কাব্যগ্রন্থ লাফায়েল আলশাক পুবের আকাশ, এইটার উৎসর্গটা আব্বাকে নিয়ে করা। তা আমার মনে আছে যে আমার যখন আমি বইমেলায় ছিলাম, আমার প্রকাশনী থেকে এটা বেস্টসেলার হয়েছিল কবিতায়। তো একজন শুধু উৎসর্গটা দেখে বইটা কিনে নিয়েছিলেন, মানে উনি ভীষণ আপ্লুত হয়েছিলেন, এবং উনি রিলেট করতে পারতেছিলেন যে আমি আব্বাকে কোনোদিন বাবা বলি নাই, এর মানে বাবা বলা অপরাধ না।
কিন্তু আমি আমার আব্বাকে আব্বা বলেই ডাকছি। আমি শিল্পে, সাহিত্যে, বক্তৃতা আব্বাকে আব্বা বলতে পারতে চাই। আমি যে আম্মা ডাকে, যেমন আমি আমার আম্মাকে আম্মা ডাকি না, মাই ডাকি, কিন্তু যে আম্মা ডাকে, এইখানে আজকে গল্পটা মনে পড়ে বড় হয়ে গেলেও, যেমন আমার যদি পুরো লার্নিং এর একটা জায়গায় থাকে যে আমি যা বলি এই ঘরের শব্দ আমার একান্ত শব্দ, কিন্তু সোসাইটিতে, কালচারে খুবই তুচ্ছ, কিন্তু আমি আমার ওই শব্দকে দাঁড় করাতে পারতে চাই। সেটা কতদূর কবিতা হলো, সেটা কতদূর লিটারেচার হলো, আর্ট হলো, এটা নিয়ে আমার চিন্তা না। আমার হলো লড়াইটা। আল মাহমুদ, উনি ওনার একটা স্মৃতিকথা মানে খুবই অনুপ্রাণিত করছে। উনি বলতেছেন, এই যে দেখেন আল মাহমুদের একটা বিরাট শক্তির জায়গা, যে আমাদের লোকায়ত যেসব শব্দ যেগুলোকে তুচ্ছ বলে ভাবা হয়, উনি সেগুলোকে যেভাবে সোনালী কাবিনের মধ্য দিয়ে সামনে তুলে ধরলেন, সেগুলোকে অভিজাত করে তুললেন। উনি এই মোটিভেটেড কিভাবে হলেন? উনি লিখতেছেন, উনি ছোটবেলায় নজরুলের একটা কবিতা পড়তেছেন। এই কবিতার মধ্যে যে বিখ্যাত লাইন যে আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতিমা, যে আম্মা গো পানি দাও। তো উনি বললেন যে আমি তো আমার আম্মারে আম্মা ডাকি, কিন্তু আমি যখন লিটারেচার পড়ে বড় হইতেছি, ছোটবেলায় আমি প্রচুর কবিতা গল্প পড়তেছি, আমি কোথাও আম্মা পাই না। এই প্রথম উনি দেখলেন যে আম্মারে আম্মাও ডাকা যায়, তাতে কবিতাও হয়, এবং নজরুল এটা লিখছে। এই অনুপ্রাণিত হয়ে উনি সারা জীবনে দেখবেন যে শব্দকে কিভাবে একদম ডুবুরির মতো খুঁজে 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 আবার নতুন করা। তো এই জন্য হলো আমার একটা লড়াই আছে। লড়াইটা হলো যেইখানে বাঙালি মুসলমানকে, যে ছিল এখানকার শাসক, তাকে এমন মাইনর করা হয়েছে যে একদম ভূমিহীন কৃষক। আজকে এখানে বলা হচ্ছে যারা শাহবাগ করেছে তারা হলো থার্ড জেনারেশন গ্রাজুয়েট, আর তার বিপরীতে যেসব শাপলার লোকজন, তারা অনেকে ফার্স্ট জেনারেশন গ্রাজুয়েট, এখনো গ্রাজুয়েট করতেও পারে নাই। কিন্তু এর পিছনের কথাটা কেউ বলে না যে আজ থেকে 200 বছর আগে, পলাশী ট্র্যাজেডির আগে গল্পটা তো এরকম ছিল না। এই গল্পটা তো ভিন্ন ছিল। এই যে 200 বছরের কলোনিয়াল মাইন্ডসেট, কলোনির অত্যাচার, তারপরে কলোনি, এই যে আমরা বলি এত স্বাধীনতার কথা, এই কথাটার মধ্য দিয়ে যে আমাদের কলোনিয়াল মাইন্ডসেট প্রমাণ হয়। আমরা কি কেউ বলি যে যার বাবা ছিল এক সময় জমিদার, তিনি শুধু প্রজা হলেন না, ভূমিহীন প্রজা করা হলো, তার শব্দকে কেড়ে নেওয়া হলো। দেখেন স্যার সলিমুল্লাহদের লড়াইটা সারা জীবন। আমি আপনাদেরকে স্পষ্ট বলি যে এই অঞ্চলের যদি কোনো ভূমিপুত্র থেকে থাকে, তিনি নওয়াব স্যার সলিমুল্লাহ। সলিমুল্লাহরা যাদের জন্য বিশ্ববিদ্যালয় করলেন, লড়াই করলেন, যেখানে বাঙালি মুসলমানের কোনো স্টেক নাই, সেই বিশ্ববিদ্যালয় কি আপনার বাঙালি মুসলমানের আইডেন্টিটি নিয়ে? আমি তো বলেছি, আমাকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনে মোল্লা মুন্সি বলে, আমি যেহেতু ওই অ্যাপিয়ারেন্সে থাকতাম, জামা কাপড় টুপি পরে, সোয়াবের জন্য না, কালচারালি, আমার পিছনে পাঠাই দিল সবার শেষে। এরকম গল্প আমি অনেক জায়গায় বলেছি, যে কালচারাল মাইনরিটি আমরা। তো ওই কালচারাল মাইনরিটির শব্দগুলোকে আমি সাহস নিয়ে সামনে তুলে আনতে চাই। এই জন্য আপনি দেখবেন আমি আমার যখন কবিতা হোক, ইভেন আমি কোনো কবিতা হয়েছে কিনা বাংলাদেশের কোনো ক্রিটিক বলতে পারবে না আমি তারে পাঠাই বলছি ভাই আমার একটু কবিতাটা চেক করে দিবেন, বা আমার ব্যাপারে একটা একটু ভালো রিভিউ দিয়ে দিবেন, না। কারণ আমার লড়াইটা হলো আমি কিছু বলতে চাই, সেই বলার একটা অংশ লেখা, আমি সেই সব শব্দ তুলে আনতে চাই যেগুলোকে তুচ্ছ করা হয়েছে এই লড়াইয়ের অংশ হিসেবে। সুতরাং আমি পারি আর না পারি, এখান থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে যদি কোনো নজরুল বাংলাদেশে দাঁড়ায়, জসিমউদ্দিন দাঁড়ায়, আল মাহমুদ দাঁড়ায়, সেটাই আমাদের সফলতা।